নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবীর ঘর। ঘর আসলে দুটি হৃদয়ের নীরব সান্নিধ্যের কাহিনী। হঠাৎ করে জন্ম নেওয়া সে মৃদু অনুরাগ কখনো ভাষায় প্রকাশ পায়নি, তবুও অন্তরে রয়ে গেছে অমোঘ ছাপের মতো। জীবনের প্রাত্যহিকতায় দুজনেই নিজ নিজ সংসারে আবদ্ধ হয়েছেন, কিন্তু সেই অনুভূতির আলো নিভে যায়নি। এতে নেই কোনো বেদনা বা অপূর্ণতার হাহাকার, বরং রয়েছে এক নিষ্কলুষ নির্মল ভালো লাগার সৌরভ, যা স্পর্শ না করেও অনন্তকাল বেঁচে থাকে। চলুন শুরু করি আজকের গল্প, ঘর। না, প্রেমও নয়, ভালোবাসাও নয়, শুধু ভালো লাগা। এই এতগুলো বছর ধরে হাজার রকমের বিশ্লেষণ করে দেখেছে ছবি, আর দেখে সিদ্ধান্তে পৌঁছেছে ওটা শুধু ভালো লাগা, জীবনের প্রথম ভালো লাগা। কিন্তু জীবনের প্রথম ভালো লাগার একটা আকর্ষণ আছে বই কি, রীতিমতোই আছে। নইলে বাপের বাড়ি এলেই অনবরত বাড়ির ওই পশ্চিম প্রান্তের ছোট দরজাটা কেন ছবিকে এমন তীব্র আকর্ষণে টানতে থাকে? সিঁড়ির তলার ছোট দরজাটা, যেখান থেকে ছবিদের ভাড়াটিদের বাড়িতে ঢুকে পড়া যায়। বাড়ি তৈরির সময় বাড়ির লাগোয়া গায়ে আরেকখানা বাড়ি তৈরি করে ফেলেছিলেন ছবির বাবা। ঢাকের পাশে টেমটিমির মতো, অক্ষরের পাশে হসন্তের মতো মস্ত তিনতলা বাড়িটার পাশে এতটুকু এক ছিটের দোতলা, তবে মেঝেগুলো মোজেকে, দৌড় জানালাগুলো পালিশ করা, সিঁড়িটা চওড়া। তা হঠাৎ এই ফাও বাড়িটুকু বানাবার শখ হয়েছিল কেন ছবির বাবার? কেন আর, বড়টির ভরণ পোষণের খরচা তোলা প্রথম থেকেই তাই ভাড়াটে বসিয়েছিলেন তিনি। আর দুই বাড়ির যোগাযোগ রেখেছিলেন সিঁড়ির তলার ওই দরজাটি, যে দরজা দিয়ে ফ্রক পরা ছবির আনাগোনা ছিল দিনে অন্তত 200 বার। আজও বুঝি তাই ওই দরজাটা এমন প্রবলভাবে টানতে থাকে ছবিকে। কম দিন তো হলো না, 16-17 বছর পার হয়ে গেল, কিন্তু কই আকর্ষণের তীব্রতাটা তো কমছে না। গাড়ি থেকে নেমে মাকে বাবাকে প্রণাম করেই মনটা উসকুস করতে থাকে, আর দৃষ্টি বারে বারে গিয়ে পড়ে ওই দরজাটার উপর। খোলা আছে না বন্ধ আছে, শুধু ভেজিয়ে বন্ধ, না খিল ছিটকিনির প্রয়োগ রয়েছে? আজও মার সঙ্গে কথা বলতে বলতেও বেশ কয়েকবার দৃষ্টিটা ঘুরে এলো। বন্ধ রয়েছে। আগে আগে তো সর্বদাই খোলা পড়ে থাকতো, ইদানিং মাঝে মাঝে বন্ধ থাকে, আজ যেমন রয়েছে। কিন্তু আজকের বন্ধটা বড্ড যেন অটুট, অচল, গম্ভীর। বাতাসের ঝাপটে শিথিল হয়ে গিয়ে ছবিকে পথটা সহজ করে দেবে এমন কোনো আশা নেই মনে হচ্ছে। কিন্তু কেন? অথচ উপরতলাগুলো উঠবার আগেই নিচের তলা থেকে সৌজন্য পর্বটা শেষ করে যাওয়া কত সুবিধা। নিজেদের বাড়িটা তো লোকে লোকারণ্য, তাছাড়া দোতলায় কম সময় থাকলে দোতলাবাসিনীদের রাগ, আর তিনতলায় উঠতে দেরি হলে তিনতলাবাসিনীদের ব্যঙ্গ হাসি দুটোকেই সমান ভয় করে ছবি। রাগ আর ব্যঙ্গ দুজনকেই সমান ভয় করে, বড় আর মেজ। মা বাবা তো বুড়ো হয়ে নিচেই বাসা বেঁধেছেন, তাই তাদের কাছে কি কোলের মেয়েটাকে বেশিক্ষণ থাকতে দেন তারা? সময় দেন খানিকটা সারা শব্দের মধ্যে দিয়ে ছবির আগমন বার্তাখানি পাড়ায় পাড়ায় ঘোষণা করতে? দেন না, চুপি চুপি খালি বলতে থাকেন, যা মা বড় বৌমার সঙ্গে দেখা করে আয়, রাগী মানুষ। যা মা, মেজ বৌমা আবার যা মেয়ে। অগত্যাই চক্ষু লজ্জার মাথা খেয়ে বলে ফেলতে হয়, যাই। তবে ও বাড়িটা সেরেই একেবারে ওপরে চলে যায়, যেন ও বাড়িটা সারা একটা কর্তব্যের দায় মাত্র। আবার সেই দায়টা মিটলেই সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে ছবি। পায় স্বস্তি। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসার নির্দায় স্বস্তি। সত্যিই তো, দুরাহ একটা কাজের দায় মাথায় ঝুলিয়ে রেখে কেমন করে করবে বৌদিদের সঙ্গে খোঁজ গল্প, ভাইপোদের সঙ্গে খুনসুটি, আর ভাইদিদের সঙ্গে হুড়োহুড়ি। অতএব ও বাড়িটা সেরে যাওয়াই ভালো। যায়ও তাই, বরাবরই যায়। এসেই মাকে আর বাবাকে প্রণাম করে 2-4টে কথার কুশল বার্তা লেনদেন করে চলে যায় ও বাড়ি। গিয়েই হৈ হৈ করে হাঁক পাড়ে, মাসিমা গো, কোথায় ডুব মেরে বসে আছেন? মেয়েটা যে শ্বশুরবাড়ি থেকে এলো তা দিকপাতি নেই।
অবশ্যই এটা হচ্ছে সেই তখনকার কথা, যখন ছবির কিছুদিন মাত্র বিয়ে হয়েছে আর মিহিরের মাও বেঁচে আছেন। তারপর তো কত রকম পট পরিবর্তনই হলো। মিহিরের বিয়ে হলো, মিহিরের মা মরলেন, কাচ্চা বাচ্চায় বেশ জমজমাটি সংসার হয়ে উঠল মিহিরের। এদিকে ছবিকেও তার বিধাতা কত বিচিত্র রূপেই বিকশিত করলেন। অপরিবর্তিত রইল শুধু ওই দরজাটার আকর্ষণ। আর মিহিররাও যেন এ বাড়িতে মৌরসী পাট্টা নিয়েছেন। শুধু পাড়ার লোকই নয়, মিহিরাও বুঝি নিজেরাও ভুলে গেছে বাড়িটা ওদের নিজের না, ভাড়াটি বাড়ি। তা তখন ছবির হাঁক ডাকে মিহিরের মা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসতেন, হয়তো রান্না করতে করতে, হয়তো মালা জপতে জপতে, হয়তো বা আরও অন্য কিছু করতে করতে। এসে হেসে বলতেন, মেয়েটা শ্বশুর বাড়ি থেকে এসেছে, এ কি আর দিকপাত না করার কথা? মেয়ে তো তাহলে আমার মুন্ডুপাত করে ছাড়বে। তা কখন এলি মা? সেই কখন বলে আসার ক্ষণটুকু অনুমানের বিস্তৃত ক্ষেত্রে ছেড়ে দিয়ে ছবির দ্রুতলয়ে প্রসঙ্গ পরিবর্তন করে। তার চেহারাখানা তো বেশ বাগিয়েছেন দেখছি মাসিমা। আর কতদিন ভূতের খাটুনি খাটবেন? বউ আনুন। মিহিরের মা উদাস গলায় বলতেন, আর বউ, বিয়ের কথা হলেই খালি ফষ্টি নষ্টি করে কথা উড়িয়ে দেয়। চারদিক থেকে সম্বন্ধ আসছে, একটা বাদতে পারছি না। খাসা খাসা মেয়ের ফটো এসে পড়ছে আর হতবাগা ছেলে কেবল তাদের ব্যাখ্যান করছে। এ চেহারাটা গোবর গণেশ, ওর মুখটা পুলিশ পুলিশ, এইসব ধুত 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 করা বার করছি। ছবি শাসনকর্তার ভঙ্গিতে উত্তর দিত, কোথায় আছেন বাবু সাহেব, ধ্যানে না যোগে? মেয়েদের চেহারার ব্যাখ্যা করা ঘোচাচ্ছি। মাসিমা কি সত্যিই নির্বোধ ছিলেন? মাসিমা কি বুঝতে পারতেন না এটা শাসনের ছলে সান্নিধ্যের সুযোগ সন্ধান? ঘর সংসারী গিন্নিকর্তা মানুষটা কি সত্যি উপন্যাসের নায়িকার মা বাপের মতো অবোধ হয়? নিজেদের বয়স পার হয়ে গেলেই কি লোকেরা তরুণ তরুণীর হৃদয় রহস্য বিস্তৃত হয়ে যায়? যায় কি না ঈশ্বর জানেন, কিন্তু বিস্তৃত হবার ভানটা মিহিরের মা অন্তত দেখাতেন। নিঃসন্দিগ্ধ গলায় বলতেন, ওকে শাসন করতে কেউ যদি পারে তো তুই পারবি। যা একটু বকে ঝুঁকে দেখ, আছে ঘরেই আছে। ঘর, দোতলার সেই একখানি ঘর, টানা লম্বা, নিচের তলার দুখানি ঘরের ছাদটা জোড়া। যে ঘরটা জুড়ে শুধু বই আর কাগজ, আর যে ঘরটা ঢুকলেই মনটা কেমন যেন ছলছলিয়ে ওঠে ছবির। তত্তর করে উঠে যেত ছবি, যেমন সেই ফ্রক পরা বেলায় উঠত দিনে 200 বার। চেঁচাতে চেঁচাতেই যেত, কি মিহিরদা, আছো তো বাড়ি? মিহির হাতের বই ফেলে উঠে দাঁড়িয়েই ফের বসে পড়ে বলতো, এই যে এলেন কথার ভরচাজি। তা সে তুমি যাই বলো, আজ তোমার বিচার হবে। বিছানার ওপরেই বসে পড়ে চোখ ভুরু নাচিয়ে হাত মুখ নেড়ে ছবি বলতো, ভদ্রলোকের মেয়েদের ছবি দেখে ব্যাখ্যান করা হয়, কিসের জন্য শুনি? মিহির হয়তো একটা হাই তুলে বলতো, কিসের জন্য তা নিতান্তই শুনবি? শুনবো না মানে? শুনবো বলেই তো রেগে আগুন হয়ে ছুটে এলাম। মিহির মৃদু হেসে বলতো, রেগে আগুন হয়ে না আহ্লাদে ডগমগ করতে করতে? আহ্লাদ? ও মা, সে কি গো? কবে তোমার বিয়ে হবে বলে দিন গুনছি বসে বসে। আর দিন গুনছিস বুঝি? ও, তাহলে তো ভুল হলো। তোর মুখ চোখ দেখে মনে হচ্ছিল কিনা আহ্লাদে ডগমগ করছিস। কি করব, আমার মুখটা যে হাসি হাসি, কাঁদলেও মনে হয় হাসছি, রাগলেও মনে হয় হাসছি। মিহিরোর আলো ঝলমলে মুখের দিকে একটু তাকিয়ে থেকে বলতো, হওয়াই স্বাভাবিক, ছবি তো বিধাতা একবার যেমনভাবে এঁকে রেখেছিলেন সেভাবেই রয়ে গেছে। আচ্ছা বেশ, আমার কথা থাক। শোনো, বলো শিগগির, কোন ছবি পছন্দ করছো না? কেন? কেন জানিস? ছবিগুলো শুধু ছবি নয় বলে, দেখলেই বেশ বোঝা যাচ্ছে ওরা রাগ হলে রাগবে, মান হলে কাঁদবে। ও, শুধু এই জন্য বিয়েটা রিজেক্ট? শুধু এই জন্য? চমৎকার, এই শুধু একজনকে লজ্জায় ফেলে রাখা। তা লজ্জাটা কিসে? তার বর উঠতে বসতে খোঁটা দিচ্ছে তাকে, তোমার কারণে একটা সোনার কার্তিক ছেলে সন্ন্যাসী হয়ে রইল। তাই নাকি? এমন খোঁটা খেতে হয়? গোমরে অহংকারে তার তো তাহলে লেজ ইয়া মোটা হচ্ছে বল? বটে, লেজ
বাংলা ভাষার এমনই দিন, ওর চাইতে একটু সভ্য ভাষা খুঁজে পাওয়া গেল না। পেতে পারা অসম্ভব ছিল না, তবে কিনা ঠিক অমনটি জুৎসই হতো না। ওইসব গ্রাম্য ভাষাগুলিতেই দেখছি তোমার ভারী যুগ, আর যত ফ্যাশন কোণে পছন্দের বেলা। শিগগির যা হোক একটা কিছু মিটিয়ে ফেলো বলছি, মাসিমার কষ্ট আর দেখা যায় না। তাই নাকি? ছেলের চেয়ে বন্দির দরদ। তা কয়দিনের জন্য এসেছিস? কুললে 2 দিন। একটা দিন তো এখানেই কাটালি, যা পালা। বৌদিরা নাক নাড়া দেবে। ভয় করছে? হ্যাঁ, তা করছে। তোর মেজ বৌদির রহস্যে আচ্ছাদিত মুখখানি মনে পড়ে, ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। আমারও। তবু দিব্য বসে আছিস। ওই তো জ্বালা, যাই উঠি। এই 2 দিনের মধ্যে আর বার 2-4 জ্বালাতে আসবি তো? মাত্র 2-4? সই দিতে পারছি না, বেশি হয়ে পড়ারই সম্ভাবনা বেশি। না, এই জ্বালাতেই দেখছি তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে আমার। তখন আর উকিটি দিতে আসতে হবে না। তখন শক্ত ঘাটি পুলিশ প্রহারা। বুদ্ধি থাকলে পুলিশের পাগড়ি থেকেও চুরি করা যায়, বুঝলে? বুঝলাম। এখন উঠবি? যাচ্ছি যাচ্ছি বাবা, কি অপমান, আর জন্মেও আসবো না। পাগল, কালই তো আসবি। তা কথাটা মিথ্যে নয়, কালই আসতো। তারপর পরিস্থিতি ঘুরল। এত অসুখে পড়লেন মিহিরের মা, আর এত আক্ষেপ শুরু করলেন যে মিহির নিজে উদ্যোগ করে বিয়ে করে বসল। বউ দেখতে শুনতে ভালো, লেখাপড়ায় মন্দ না, সদা হাস্যমুখী। কিন্তু ছবি কি কখনো বিদ্বেষের চোখে দেখেছি সেই বউকে? না, তা দেখিনি। আসা যাওয়া না, তাও বন্ধ করেনি। দিব্যি ভাব জমিয়ে নিয়েছে বইয়ের সঙ্গে, আর বাপের বাড়ি এলেই যথারীতি হানা দিয়েছে ও বাড়ি। অবশ্যই ইদানিং আশাটা কমে গেছে অনেক। প্রতিকূলে বধূমূর্তি থেকে এখন গৃহিণী মূর্তির লীলা চলছে। আদৌ না আসারই কথা, তবু বিধবা বুড়ো মা বেছে, তাই আশা। বাবা গিয়েছেন সেই কবে, তখন যা এসে অনেক দিন ছিল। কিন্তু তখন তো সদ্য মাতৃবিয়োগে কাতর মিহির, বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে নিজের দেশ ভ্রমণে বেরিয়েছে, দেখাই হয়নি। পরে মিহির যখন গুছিয়ে ঘর সংসার করে, দোতলার ঘরে সেই কাগজপত্রের রাশি চালান গেছে নিচের তলার ভাড়ার ঘরে, আর দোতলার ঘরে ঘরজোড়া চৌকি, ট্রাঙ্ক, সুটকেস, বিছানা, কাঁথা। তখনকার দৃশ্যটা এই ধরনের হতো। যথারীতি ও বাড়িতে ঢুকে পড়েই নিচের তলায় আর না দাঁড়িয়ে সোজা চলে যেত দোতলায়। দরজার এদিক থেকেই চেঁচাতো, মে আই কাম ইন? তাড়াতাড়ি পর্দা সরিয়ে বেরিয়ে আসতো মিহিরের বউ সুতপা। হেসে হেসে বলতো, যার জন্য হৃদয় দুয়ার পর্যন্ত খোলা, তার আবার এই প্রশ্ন কেন? চাবি লাগাবার লোক এসেছে যে, কখন কোন সুযোগের মুহূর্তে চাবি দিয়ে বসেছে কিনা তার ঠিক কি, সাবধান হওয়াই ভালো। ও তা বটে। এসো, সাবধানে পা টিপে টিপে এসো। হাসতে হাসতে ঘরে নিয়ে যেত ওকে সুতপা। ওরা দুজন অনুচ্চারিত একটা বোঝাপড়ার মধ্য দিয়ে দিব্য সহজ স্বচ্ছন্দে, বরং একটু আড়ষ্ট হতো মিহির। হয়তো প্রথমটাই ভারী সারি হয়ে ওঠা, ছবিকে তুই না বলে তুমি বলতো, কিন্তু সে তো ঝড়ের মুখে তৃণখণ্ড। ছবির কথার ঝড়ে কোথায় উড়ে যেত সেই জড়তাটুকু। পা টান টান করে খাটের ওপরেই বসে থাকতো ছবি, আর অজস্র কথা বলতো। আর হয়তো বলতো, না মিহিরদা, বউকে এখনো লৌকিকতা শেখাতে পারোনি। এই যে একটা কুটুম্বের বউ এসে বকে বকে গলা শুকোচ্ছে, তাকে 1 পেয়ালা চা অফার করবে তো? সুতপা মৃদু হেসে বলতো, কেন, আর একটু সুবিধা হয় তাহলে কেমন? মিহির হাসত, বইয়ের দিকে তাকিয়ে বলতো, তোমার মতো একটা তুচ্ছ প্রাণী ওর অসুবিধা ঘটাচ্ছে, এই তোমার বিশ্বাস? নিজেকে কে কবে অত তুচ্ছ ভাবে বলো? সরে গিয়ে তোমাদের সুবিধা করে দিলাম, এটুকু ভাবতেও আত্মপ্রসাদ আছে বলে হাসতে হাসতে চলে যেত সুতপা। মেয়েটা কি গো, জেলাসির বালাই নেই? বলতো ছবি। মিহিরুর চোখের বাতাসে আর কৌতুকে কাপা বড় বড় পল্লবগুলোর দিকে তাকিয়ে বলতো, জেলাসির কিছু থাকলে তো জেলাসি হবে। কিছু নেই, একেবারেই কিছু নেই। কেউ কি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে, না বিদ্রোহী যক্ষ হয়ে বসে বসে নিঃশ্বাস ফেলছে? সেই তো দুঃখ। হলে ভালো হতো, তাই না? ভীষণ। তারপর কথার পিঠে কত কথা,
জীবনে যত কথা কওয়া হয় কেউ তার হিসেব রাখতে পারে? তারপর চা খেত, খাবার খেত, এ বাড়ি থেকে ডাক পড়লে চলে আসতো। বড় ভাজ বলতো, এসেই ও বাড়িতে ছুট, এ আর বদলানো না তোমার। ছবি বলতো, স্বভাব কখনো বদলায়? মেজ বৌদি মুচকি এসে বলতো, খুব। যা হোক দেখালে বাবা, শামকুল দুই বজায় রাখলে। ছবি বলতো, তাহলেই বোঝো তোমাদের চাইতে আরও কত বেশি ক্যাপাসিটি। মা বলতেন, সর্বদা ও বাড়িতে এইভাবে ছুটিস কেন বাপু? মিহিরের বউ তো বিরক্ত হতে পারে। ছবি বলতো, বাড়িতে অতিথি এলে মানুষ বিরক্ত হয় না মা, হতে পারে জন্তুতে, তা জন্তুর বিরক্তিটা কে মানে? মা হাত উল্টে বলতেন, কি জানি। সত্যি মেয়েকে তিনি ঠিক বুঝতে পারতেন না, বকতেও পারতেন না। বয়সের ব্যবধানটা অনেকটা। শেষ বেশ কোলের মেয়ে, তার সে ধরনের দিনটাও গেছে। এখন মিহিরের ছেলে দুটো কথা শিখেছে, ডাকতে শিখেছে। গাড়ি থেকে নামতে দেখলেই ছুটে আসে পিসি পিসি করে, ঝুলে পড়ে হাত ধরে, উদ্ঘাটন করতে চায় পিসির উপহারের সম্ভার। আগে ওদের বাড়িতেই নিয়ে যায় টেনে, এখানেই ভাজেরা বলাবলি করে। নিজের ভাইপোদের চেয়ে দামি খেলনা, দামি খাবার। কিন্তু ছবি ওসব ইঙ্গিত গ্রাহ্য করে না। কিন্তু আজ আর ছুটে আসেনি ওরা, মিহিরের ছেলেরা। আজ ওই দরজাটা কড়া করে বন্ধ, বাতাসের ঝাপটা খুলে যাবে এ ভরসা নেই। বন্ধ সে তো দেখা হয়ে গেছে, তবু চোখ বারে বারেই ওই দিকে ছোটে। মা বলেন, ছোট বাড়িখানা আমার নামে ছিল, সে তো চিরকালের জানা। কি বল, জানতিস না ছবি? ছবি মাথা নাড়ে, শুনে এসেছি তো তাই। তবে আমার নামে ট্যাক্স, আমার নামে সব। এখন সেই কথা তুলেছি বলে তো দাদা বৌদিদের যে বড় গোসা। সে কথা তোলবার কি হলো? ওই যে বলেছি, বাড়িটা আমি বেঁচে থাকতেই তোর নামে লিখে দেব, তাই। আমার নামে? তবে আবার কি, মাতৃধনে মেয়েরই তো অধিকার, এমনই বাবার কথা। তবে নাকি দিনকাল খারাপ, একেবারে পাকাপাকি দানপত্র করে ফেলতে চাইছি, তাই। তা ও বাড়ির দরজাটা বন্ধ কেন? সে আবার আরেক কীর্তি। ছেলে ছেলেই ঝগড়া। মিহিরের ছেলে বুঝে আমাদের মনুকে মেরেছিল, মেজ বৌমা তো রেগে আগুন হয়ে দরজাটা স্ক্রু মেরে দিয়েছে। চমৎকার। তা কেউ কম যায় না। বাড়ি খুঁজতে বলা হয়েছিল বলে মিহিরের বউ বলে কি না, আজকাল কি আর বাড়ি পাওয়া যায় মাসিমা? আর এত সস্তায় এমন বাড়ি এখনই পাবই বা কোথায়? দেখছিস বেঈমান কত। সস্তার কালে ছিলি বলে সেই সুভোগ করবি? ছবি এত কথার পিঠে শুকনো গলায় বলে, মিহির তাকে উঠে যেতে বলা হয়েছে? ও মা, উঠে যেতে বলবো না? তোর বাড়ি তুই ভোগ করছিস, এটুকু দেখে যদি মরি তবেই না আমার দেওয়া সার্থক। 5 জনের সংসারে একখানা ঘরে মাথা গুঁজে পড়ে আছিস। তা সত্যি বটে, সেই পড়ে থাকার বিরুদ্ধে সর্বদা বিদ্রোহ করছে ছবি, অহরহ ছটপটাচ্ছে। কেবলমাত্র একটুখানি আস্তানার অভাবে কিছুই হচ্ছে না। একটা বাড়ি পেলে এখনই সব জ্বালা মেটে। বাড়ি পাচ্ছে সে, সত্যিকারের পাওয়া। আজ তো একখানা বাড়ি, কি আশ্চর্য! মা তো আগে কোনোদিন বলেননি। সংকল্পটা কি হঠাৎ? ছবির বড়ই অভাবনীয় আনন্দের বার্তা পেয়ে কি বলবে, এক্ষুনি গিয়ে দিতে ইচ্ছা করছে বার্তাটা। অবশ্যই এক্ষুনি না হোক, রাত্রে তো যেতেই হবে। বাপের বাড়িতে রাত কাটানো এখন দৈবাতের ঘটনা। ছবির নেই অবকাশ, আর ছবির দাদার নেই জায়গা। বিরাট 3তলা বাড়িখানা কেমন করে যেন অদ্ভুত রকমের ছোট হয়ে গেছে। এবার থেকে সে গ্লানি বুঝতে পারে ছবির। মাকে দেখতে এসে বৌদিদের কাছে জায়গা চাইবার গ্লানি, কিন্তু কি করে? মিহিরকে উঠিয়ে দিয়ে দীর্ঘ রাত জেগে আলোচনা চলল বরের সঙ্গে। বাড়িটা মা হঠাৎ দেবার সংকল্প করলেন, না বরাবরের ইচ্ছেটা ছিল গোপনে? দাদা বৌদিরা কোন আলোকে নেবে এটা? শেষ পর্যন্ত দরজার স্ক্রুটা আটাই থেকে যাবে না তো? এমনই সব আলোচনা। একসময় কথায় কথায় বর হেসে বলে, আজ আর তাহলে তোমার ও বাড়ি যাওয়া হয়নি? না। তাহলে আজ মস্ত একটা লাভের সঙ্গে একটা লোকসানও হলো তোমার। শুধু বড়, বিরাট। বলে পাশ ফিরে শুলো ছবি। তারপর আরেকদিন বাপের বাড়ি গিয়ে
মার কাছ থেকে দানপত্র নিয়ে এলো ছবি। তারপর চলে জল্পনা কল্পনা। তিনতলার প্ল্যান যখন রয়েছে, তখন দোতলার ছাতির মাথায় তিনতলা একখানা ঘর বানিয়ে বৌদিদের মাথা সমান হবে না কেন? তাছাড়া ঘর বাড়ালেই লাভ। নিচের ঘর দুটো তো ঘর গৃহস্থলীর কাজে, কিন্তু দোতলার ঘরখানা? বর বলে, ওটা বসার ঘর হিসেবে সাজিয়ে রেখে নূতন ঘরখানায় শোয়া। ছবি মাথা নাড়ে। না, নতুন ঘরে শোয়া নয়, তিনতলায় একখানা ঘর, শীতে হিম, রোদে তাপ, শোয়া দোতলার ঘরে। ওটাই বরং চেয়ার টেবিল দিয়ে সাজিও তুমি। তিনতলায় বসার ঘর? তাতে কি, যদি তিনতলায় ফ্ল্যাট হতো? তা বটে, কিন্তু সবই তো আকাশ কুসুম। মিহিরবাবু বাড়ি না ছাড়লে। কথাটা সত্যি, মিহির এখনো পর্যন্ত বাড়ি ছাড়ছে না, কেবল বলে বাড়ি খুঁজে পাচ্ছি না। তা তুই যদি এই ভাড়াতেই বাড়ি খুঁজে বেড়াস, পাবি কোথায় বাপু? কিন্তু কি অন্যায়? বর বলে, না, তোমার মিহিরদার ভালোবাসার প্রশংসা করতে পারছি না। তোমার অসুবিধা তো মোটেই বুঝতে চাইছে না ছবি। ছবি ভ্রুকুটি করে বলে, বোঝাতে হবে। কি করবে? রাস্তা দিয়ে ঘুরে গিয়ে একদিন বলে কয়ে বোঝাবে? তোমার কথা না এড়াতেও পারে। আমার দায় পড়েছে। তবে আর শ্বশুরবাড়িতে বাস করা হলো না আমার। হবে না মানে? উকিলের চিঠি দাও। উকিলের চিঠি? হ্যাঁ, অবাক আবার কি আছে? নিজে থেকে যদি না ওঠে, ভাড়াটে ওঠাতে যা করতে হয় সেটাই করতে হবে বই কি। ভারী রুড়ো শোনায় ছবির গলাটা। আশাভঙ্গের আশঙ্কায় বেজায় ক্ষেপে থাকে আজকাল। এরপর বড়ার কথা কয়ে উত্তর পায় না। আজকাল বড় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ছবি। তাড়াতাড়ি ঘুমোয় কিনা জানি না, কিন্তু একসময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ছবি। নতুন পাওয়া বাড়িতে কেমন করে একলা নিজের সংসার পেতেছে তারই স্বপ্ন। কেমন ছিমছাম ফিটফাট, কেমন সাজানো ওদের গুছানো সুন্দর ঘর। পাঁচজনের সঙ্গে মাথা গুঁজে থাকা নয়, নিজের মনের মতন করে থাকা, স্বাধীনভাবে সুন্দরভাবে। এই কমাস ধরে মনে মনে সেই দোতলার ঘরটা খালি করে ফেলেছে। নিজের জিনিসপত্র দিয়ে যেভাবে সাজিয়েছে ছবি, সেই ছবিটাই স্বপ্নের মধ্যে বারবার ঝলসে ওঠে। সেখানে ছবির বহু লীলা। এখানে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছে, তো ওইখানে জানালার কাছে বেতের চেয়ারে বসে উল বুনছে। এইখানে টেবিল ঝাড়ছে, তো ওইখানে খাটের বিছানায় হাত ঝুলিয়ে ঝুলিয়ে চাদর পাচ্ছে। কিন্তু ঘরের এখানে ওখানে বিছানায় চেয়ারে আরও যে একজন ছায়া ফেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে কেন মোটেই ছবির বরের মতন দেখতে নয়? স্বপ্নের সব কিছুই কি উল্টোপাল্টা হয় বলে? শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ঘর। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবো একটা নতুন গল্পের সঙ্গে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।